প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রর প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। তো প্রথম ক্লাসে আমরা মূলত সিস্টেম, তাপগতিবিদ্যার ১৬তম সূত্র এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে তাপগতীয় স্থানাঙ্কের ব্যাপারটা খেয়াল আছে আশা করি। তাপগতীয় স্থানাঙ্ক হচ্ছে মূলত তিনটি, টি, ভি এবং পি, অর্থাৎ চাপ, আয়তন এবং তাপমাত্রা। তো এখন একটা সিস্টেমে যে বিভিন্ন ধরনের তাপগতীয় পরিবর্তনগুলো হয়, সেই তাপগতীয় পরিবর্তনগুলোর ক্ষেত্রে এক এক সিস্টেমে চাপ, আয়তন এবং তাপমাত্রার এক এক ধরনের পরিবর্তন ঘটে। এই চাপ, আয়তন এবং তাপমাত্রার পরিবর্তন কি ধরনের হবে তার উপর ভিত্তি করে আমরা যে কোনো তাপগতীয় পরিবর্তনকে 4 প্রকারে বিভক্ত করি। এবং এই 4 প্রকার হচ্ছে: 1 সমষ্ণ পরিবর্তন, 2 রুদ্ধতাপীয় পরিবর্তন, 3 সমচাপীয় পরিবর্তন এবং 4 সম আয়তনীয় পরিবর্তন। প্রথমে দেখা যাক সমষ্ণ পরিবর্তন সম্পর্কে। ইংরেজিতে এটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস অর আইসোথার্মাল চেঞ্জ। তো এখানে দেখো, আইসো কথাটার অর্থ একই, থার্মাল মানে হচ্ছে তাপমাত্রা, অর্থাৎ সমষ্ণ পরিবর্তন হচ্ছে এমন এক ধরনের পরিবর্তন যেখানে তাপমাত্রা একই থাকে। এটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে তাপগতীয় পরিবর্তনে তাপমাত্রা একই থাকবে, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন ঘটে, তাকেই বলা হয় সমষ্ণ পরিবর্তন। তাহলে সমষ্ণ পরিবর্তনের প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন ঘটে। এখন যেহেতু এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকতে হবে, অর্থাৎ সিস্টেমের তাপমাত্রাকে আমরা কোনোভাবেই পরিবর্তন করতে দেব না, এজন্য এই প্রক্রিয়াকে এমনভাবে সম্পন্ন করতে হবে যেন সিস্টেমের সাথে পরিপার্শ্বের তাপের একটা আদান প্রদানের সুব্যবস্থা থাকে। কেন এরকম হবে? কারণ যেহেতু আমাদের এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির রাখতে হবে, ফলে কোনো কারণে যদি প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, সেই উৎপন্ন তাপ যেন আমাদের এই প্রক্রিয়ায় পরিপার্শ্বে চলে যেতে পারে। কারণ তাপ উৎপন্ন হয়ে গেলে স্বভাবতই তাপমাত্রা বেড়ে যাবে। এই ক্ষেত্রে তাপমাত্রাকে আগের মতো স্থির রাখতে গেলে এই বাড়তি তাপটাকে কিন্তু বের করে দেওয়াটা জরুরি। এই জন্য অবশ্যই এই ক্ষেত্রে যদি তাপ উৎপন্ন হয়, সেই উৎপাদিত তাপকে বাইরে বের করে দিতে হবে। আবার কোনো কারণে যদি আমাদের এই তাপগতীয় প্রক্রিয়ায় তাপ শোষিত হয়ে যায়, তাহলে অবশ্যই তাপমাত্রা কমে যাবে। এই ক্ষেত্রে তাকে ঠিক রাখার জন্য, অর্থাৎ তাপমাত্রা আগের মতো অপরিবর্তিত রাখার জন্য অবশ্যই এমন একটা ব্যবস্থা থাকতে হবে যেন বাইরে থেকে তাপ আমরা নিয়ে আসতে পারি। কারণ বাইরে থেকে যদি তাপ নিয়ে আসে, তাহলে যে পরিমাণ তাপমাত্রা কমে গিয়েছিল সেই পরিমাণ তাপমাত্রা কিন্তু আবার আমরা বাড়িয়ে দিতে পারবো। ফলে তাপমাত্রা কিন্তু আগের মতো স্থির রাখা সম্ভব। অর্থাৎ সোজা কথায় দাঁড়ালো, সমষ্ণ পরিবর্তনের বেলায় সিস্টেম এবং পরিপার্শ্বের মধ্যে তাপের বিনিময় সুবিধা থাকতে হবে। অর্থাৎ তাপশক্তির বিনিময় ডেল্টা কিউ এর মান কখনোই শূন্য হবে না, অশূন্য হতে হবে। এখন যেহেতু সিস্টেম এবং পরিপার্শ্বের মাঝে তাপশক্তির একটা বিনিময় সুবিধা থাকতে হবে, এই জন্য অবশ্যই আমাদের সিস্টেমটাকে এমনভাবে বানাতে হবে যেন সিস্টেমটা সুপরিবাহী হয়। কারণ সুপরিবাহী হলে অবশ্যই যদি একটা সিস্টেমের দেয়াল, যেমন নর্মালি এই ধরনের ক্ষেত্রে সিস্টেম তো সাধারণত সিলিন্ডার আকৃতির বানাই আমরা, তো এই ক্ষেত্রে এই সিলিন্ডারের দেয়াল যদি সুপরিবাহী হয়, তাহলে কিন্তু সিস্টেমের ভেতরের এবং বাইরের, দ্যাট ইজ পরিপার্শ্বের মধ্যে তাপশক্তির আদান প্রদান কিন্তু সহজেই করা সম্ভব। এই জন্যই সিস্টেমকে অবশ্যই সুপরিবাহী হতে হবে। এখন যেহেতু আমাদের এই ধরনের ক্ষেত্রে সিস্টেম আর পরিপার্শ্বের মধ্যে তাপশক্তির বিনিময় সুবিধা থাকতে হবে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াটাকে খুব ধীরগতিতে সম্পন্ন করতে হয়। কারণ নর্মালি এই ধরনের ক্ষেত্রে তাপের যে আদান প্রদান করা প্রয়োজন, এই ক্ষেত্রে এই তাপের আদান প্রদান কিন্তু করতে গেলে আমাদের সিস্টেমকে কিছুটা সময় দিতে হবে। কারণ তাপের এই আদান প্রদানটা সাধারণত পরিবহন প্রক্রিয়ায় হয়, আর তোমরা জানো যে পরিবহন প্রক্রিয়া কিন্তু একটি ধীরগতির প্রক্রিয়া। এই কারণে সিস্টেমটাকে এতটাই ধীরগতিতে সম্পন্ন হতে হবে যেন ভেতরের তাপ বাইরে এবং বাইরের তাপ ভেতরে আসার মতো একটা পর্যাপ্ত সময় বা সুযোগ সিস্টেমটা পায়। আবার দেখো, সমষ্ণ পরিবর্তনে কিন্তু তাপমাত্রা স্থির থাকে। অলরেডি আমরা মেয়ারের প্রকল্পে পড়েছিলাম
যে কোনো সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ভর করে কিন্তু শুধুই তাপমাত্রার উপর। তাপমাত্রা স্থির থাকলে সেই সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তনও কিন্তু স্থির থাকে। ফলে দেখো, সমষ্ণ পরিবর্তনে তাপমাত্রা স্থির, আর যেহেতু তাপমাত্রা স্থির, তাহলে এই প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ এর মান অবশ্যই কি হবে? 0। তাহলে খেয়াল রাখতে হবে যে সকল প্রকার সমষ্ণ পরিবর্তনে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না, সিস্টেমের অন্তঃস্থ শক্তি একই থাকে। এই অবস্থায় দেখো, আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রয়োগ করি তাহলে কি হয়? আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। অর্থাৎ কোন একটা সিস্টেমে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে তার একটা অংশ অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটায়, আর বাকি অংশ দিয়ে কিন্তু বাহ্যিক কাজ সম্পন্ন হয়। যেহেতু সমষ্ণ পরিবর্তনে ডেল্টা ইউ এর মান 0, এই মানটা যদি এখানে বসানো হয় তাহলে ডেল্টা কিউ সমান 0 প্লাস ডেল্টা ডাব্লিউ, দ্যাট ইজ ডেল্টা কিউ সমান ডেল্টা ডাব্লিউ। কি দেখা গেল? বেশ মজার ফলাফল যে সমষ্ণ পরিবর্তনে যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হচ্ছে তার সম্পূর্ণ অংশ দিয়েই কিন্তু বাহ্যিক কাজ সম্পন্ন হচ্ছে। অর্থাৎ আমরা যদি এই ক্ষেত্রে 500 জুল তাপ শক্তি ইনপুট হিসেবে দেই, আমরা কিন্তু 500 জুল কাজই কিন্তু আউটপুট হিসেবে পাচ্ছি। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে তাপীয় দক্ষতা কিরকম হচ্ছে? পুরোই 100%। তবে এটা আসলে কতটুকু বাস্তব? বাস্তবে এই বৈশিষ্ট্যটা অর্জন করা কখনোই সম্ভব না। অর্থাৎ একটি আদর্শ সমষ্ণ প্রক্রিয়া আসলে বাস্তবে কিন্তু আমরা কখনোই পাবো না। বাস্তবে এই বৈশিষ্ট্যটা অর্জন করতে চাইলে একটা সমষ্ণ পরিবর্তনকে এতটাই ধীরগতিতে সম্পন্ন হতে হবে যে ওই ধরনের ধীরগতির পরিবর্তন দিয়ে আমরা যদি কোনো ইঞ্জিন তৈরি করি, তাহলে সেই ইঞ্জিন বা সিস্টেম দিয়ে আসলে আমরা বাস্তব জীবনে তেমন কিছুই করতে পারবো না। আশা করি বয়েলের সূত্র সবার মনে আছে। আদর্শ গ্যাসের অধ্যায়ের ধারণা থেকে আমরা বয়েলের সূত্র সম্পর্কে জানি যে এটা কিন্তু স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য খাটে। এখন সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে। যেহেতু সমষ্ণ পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে, স্বভাবতই সকল প্রকার সমষ্ণ পরিবর্তন বয়েলের সূত্র মেনে চলবে। অর্থাৎ গ্যাসের চাপ যদি পি হয় এবং এই পি চাপে গ্যাসের আয়তন যদি ভি হয়, তাহলে সকল প্রকার সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে ভি সমানুপাতিক 1/p, যেটাকে বলা হয় বয়েলের সূত্র। তাহলে ভি সমান ধ্রুবক ইনটু 1/p, দ্যাট ইজ পিভি সমান কে। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। অর্থাৎ সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে গ্যাসের চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে, কিন্তু এমন ভাবে এই পরিবর্তনগুলো হবে যেন চাপ এবং আয়তন এই দুটোর গুণফল সর্বদা ধ্রুব থাকে। ফলে দেখো, P1 চাপে গ্যাসের আয়তন যদি V1 হয়, আবার P2 চাপে গ্যাসের আয়তন যদি V2 হয়, তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2। এবার দেখো সমষ্ণ পরিবর্তনের নির্দেশক চিত্র কেমন হয়। নির্দেশক চিত্র কি জিনিস? কোন একটা সিস্টেমের চাপ বনাম আয়তন লেখচিত্রকেই ওই সিস্টেমের ক্ষেত্রে নির্দেশক চিত্র বলা হয়। নির্দেশক চিত্রের ক্ষেত্রে সাধারণত এক্স অক্ষ বরাবর আয়তন এবং ওয়াই অক্ষ বরাবর চাপ ব্যবহার করা হয়। নির্দেশক চিত্রের তাৎপর্য কি? নির্দেশক চিত্রের একটা তাৎপর্য হলো এই নির্দেশক চিত্রের সাহায্যে কোন একটা অজানা সিস্টেম দেখতে কেমন হবে বা সেটা কোন প্রকার হবে সেটা কিন্তু সহজেই শনাক্ত করা যায়। যেমন তুমি একটা অজানা সিস্টেম নিয়ে কাজ করতেছো, সেই অজানা সিস্টেমের বিভিন্ন উপাত্ত অ্যানালাইসিস করে তুমি কি করলা? একটা নির্দেশক চিত্র আঁকলা। এখন দেখো সেই নির্দেশক চিত্রটা দেখতে কেমন, সেখান থেকেই তুমি ডিসিশন দিতে পারবা যে ওই নির্দেশক চিত্র অনুসারে সিস্টেমটা সমষ্ণ, সমচাপীয়, সমায়তনীয় নাকি রুদ্ধতাপীয়। কারণ এক এক সিস্টেমের ক্ষেত্রে নির্দেশক চিত্র কিন্তু এক এক রকম হয়। এখন আরেকটা তাৎপর্য হলো যে নির্দেশক চিত্রের সাহায্যে কিন্তু আমরা কোন একটা সিস্টেম দ্বারা সম্পাদিত কাজের মানও বের করে ফেলতে পারি। এবার দেখো সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে নির্দেশক চিত্র কেমন হয়। তোমরা জানো সমষ্ণ পরিবর্তন বয়েলের সূত্র মানে, অর্থাৎ স্থির তাপমাত্রায় ভি সমানুপাতিক 1/p। তার মানে দেখো আয়তন এবং চাপের মধ্যে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক বিদ্যমান। তোমরা স্বভাবতই ওয়াই এবং এক্স এর মধ্যে ব্যস্তানুপাতিক যে সম্পর্কটা
অর্থাৎ y সমানুপাতিক 1/x এর গ্রাফ সম্পর্কে কিন্তু আইডিয়া আছে। y সমানুপাতিক 1/x এর গ্রাফটা কিন্তু হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, দ্যাট ইজ আয়তাকার অধিবৃত্ত, যেটার গ্রাফটা দেখতে হবে ঠিক এই যে এরকম। এই গ্রাফটা x অক্ষ আর y অক্ষ দুটোকে কিন্তু অসীমে গিয়ে সেট করবে। তাহলে সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে নির্দেশক চিত্রটাও কিন্তু হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অর্থাৎ আয়তাকার অধিবৃত্ত, দ্যাট ইজ এই হচ্ছে সমষ্ণ পরিবর্তনের নির্দেশক চিত্র। এই ক্ষেত্রে অবশ্যই গ্রাফটা আয়তন অক্ষ আর চাপ অক্ষকে কিন্তু অসীমে গিয়ে সেট করবে। এখন এই যে নির্দেশক চিত্রটা, এই নির্দেশক চিত্রের সাহায্যে কিন্তু আমরা সমষ্ণ পরিবর্তনের বেলায় কাজের মান কত সেটা বের করে ফেলতে পারি। যেমন দেখা গেল যে একটা নির্দিষ্ট চাপ এবং একটা নির্দিষ্ট আয়তন পর্যন্ত এই সমষ্ণ পরিবর্তন দ্বারা সম্পাদিত কাজের মান কত সেটা আমরা বের করতে চাই। আমরা যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা এই লেখচিত্রের আবদ্ধ অংশটা বের করে ফেলতে পারি, দ্যাট ইজ এই যে অংশটুকু, এই অংশের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই কিন্তু হবে সমষ্ণ পরিবর্তন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ। এই ব্যাপারটা আমরা পরে আবার আলোচনা করব। এবার আমরা আসি রুদ্ধতাপীয় পরিবর্তন প্রসঙ্গে। রুদ্ধতাপীয় পরিবর্তন কাকে বলে? রুদ্ধতাপীয় পরিবর্তন হচ্ছে এমন এক ধরনের পরিবর্তন যে পরিবর্তনে সিস্টেম থেকে তাপ বাইরে যাবে না বা বাইরে থেকে তাপ সিস্টেমে আসবে না। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে তাপটা রুদ্ধ হয়ে যায়, অর্থাৎ সিস্টেম এবং পরিপার্শ্বের মধ্যে তাপের কোনো আদান প্রদান বা বিনিময় ঘটে না। এ কারণে এই ধরনের পরিবর্তনের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে সিস্টেম এবং পরিপার্শ্বের মধ্যে তাপের কোনো বিনিময় হয় না, অর্থাৎ তাপ শক্তির বিনিময়ে ডেল্টা কিউ এর মান হবে 0। এখন যেহেতু এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে সিস্টেম এবং পরিপার্শ্বের মধ্যে তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, স্বভাবতই তাপের আদান প্রদান সুবিধা না থাকায় এই ধরনের সিস্টেমে কিন্তু তাপমাত্রা কখনোই ধ্রুব থাকবে না। কারণ যদি তাপ বেড়ে যায় তাহলে সেই বাড়তি তাপকে বাইরে বের করতে পারতেছি না, অথবা তাপ যদি কমে যায় আমরা বাইরে থেকে তাপ নিয়ে এসে এটাকে ব্যালেন্স করতে পারতেছি না। এই কারণে অবশ্যই এই প্রক্রিয়ায় তাপমাত্রা কিন্তু পরিবর্তনশীল হবে। সমষ্ণ প্রক্রিয়ার মতো তাপমাত্রা কিন্তু ধ্রুব থাকবে না। এ কারণে এই প্রক্রিয়ায় তাপমাত্রা, চাপ এবং আয়তন এর প্রত্যেকেই পরিবর্তনশীল হয়। এখন যেহেতু আমাদের এই প্রক্রিয়ায় সিস্টেম এবং পরিপার্শ্বের মধ্যে তাপের কোনো আদান প্রদান হবে না, এই কারণে এই প্রক্রিয়ায় সিস্টেমকে এমনভাবে বানাতে হবে যেন তার দেয়াল অপরিবাহী হয়। এতে করে কি হবে যে ভেতর থেকে তাপ বাইরে বা বাইরে থেকে তাপ ভেতরে আসার বা আদান প্রদান করার মতো কিন্তু আর কোনো সুযোগ এখানে থাকলো না। আবার সিস্টেম যদি পরিবাহীও হয় তাহলেও কিন্তু রুদ্ধতাপীয় বৈশিষ্ট্য অর্জন করা সম্ভব। কিভাবে? যদি সিস্টেমটা অত্যন্ত দ্রুতগতির হয়। কারণ একটা সিস্টেম যদি অত্যন্ত দ্রুতগতির হয় তাহলে উৎপন্ন তাপ চলে যাওয়ার অথবা শোষিত তাপ বাইরে থেকে আসার মতো পর্যাপ্ত সময় বা সুযোগ কিন্তু ওই সিস্টেমটা পাবে না। এতটাই দ্রুতগতিতে যদি সম্পন্ন হয় যে এই তাপের আদান প্রদানের সুযোগটা বা সুবিধাটা না থাকে, তখনও কিন্তু সিস্টেমটা রুদ্ধতাপীয় হিসেবে আচরণ করবে। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি আমরা রুদ্ধতাপীয় পরিবর্তনে ব্যবহার করি তাহলে কি পাই দেখো। তা আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। আবার রুদ্ধতাপীয় পরিবর্তনের বেলায় ডেল্টা কিউ এর মান কি হয়? 0। তাহলে 0 সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, দ্যাট ইজ ডেল্টা ইউ সমান মাইনাস ডেল্টা ডাব্লিউ। আচ্ছা, তো এখন দেখো একটা প্রশ্ন হতে পারে যে রুদ্ধতাপীয় পরিবর্তনে তো তাপের কোনো আদান প্রদান হয় না, আমরা তো বাইরে থেকে তাপ দিতে পারি না। তা আমরা জানি যে যদি বাইরে থেকে তাপ দেই তারই তো একটা অংশ অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটাবে, আরেকটা অংশ দিয়ে কাজ হবে। কিন্তু এই ক্ষেত্রে তো বাইরে থেকে আমরা কোনো তাপ শক্তি দিতে পারি না। তাহলে এই ক্ষেত্রে একটা সিস্টেম যে কাজ করবে সেটা কিভাবে? যদি সে কোনো তাপ শক্তি নাই পেল তাহলে সে কাজ করবে কিভাবে? আমরা এই কোশ্চেনের অ্যান্সার এখান থেকে আমরা পেতে পারি। দেখো, রুদ্ধতাপীয় পরিবর্তন কিন্তু এমন নয় যে এখানে কোনো কাজ হয় না, এখানে কিন্তু অবশ্যই একটা কাজ হয়, কিন্তু সেই কাজ করে কিভাবে? দেখো, এই লাইনটাকে আমরা একটু এভাবে লিখতে পারি, ডেল্টা ডাব্লিউ সমান মাইনাস ডেল্টা ই। তাহলে দেখো
একটা রুদ্ধতাপীয় পরিবর্তনে কিন্তু কাজ হয়, কিন্তু এই কাজটা কিভাবে হয়, তার যে অন্তঃস্থ শক্তি থাকে সেটা ব্যবহার করে সম্পন্ন হয়। অলরেডি আমরা জানি যে কোনো সিস্টেমেরই কিন্তু একটা অন্তঃস্থ শক্তি থাকে, তাই তো? একটা গ্যাসীয় সিস্টেমের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর ছোটাছুটি থাকে, দ্যাট ইজ গতিশক্তি থাকে। এই গতিশক্তিটাই কিন্তু হচ্ছে ওই সিস্টেমের জন্য মূলত তার অন্তঃস্থ শক্তি। এই যে একটা সিস্টেমের অন্তঃস্থ শক্তি আছে, এই অন্তঃস্থ শক্তি ব্যবহার করেই কিন্তু রুদ্ধতাপীয় পরিবর্তনের কাজ সম্পন্ন হয়। এ কারণেই দেখা যায় যে রুদ্ধতাপীয় পরিবর্তনে অনেক সময় কিন্তু অন্তঃস্থ শক্তি কমে যায়, কারণ অন্তঃশক্তি ব্যবহৃত হয়ে যায়, যে কারণে তার অন্তঃস্থ শক্তি কিন্তু হ্রাস পায়। এ কারণে অনেক সময় কিন্তু সিস্টেম ঠান্ডা বা শীতল হয়ে যায়। এখন কখন শীতল হবে, কখন উষ্ণ হবে, সেটা কিভাবে বোঝা যাবে? দেখো ডেল্টা ইউ সমান মাইনাস ডেল্টা ডাব্লিউ। যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাস প্রসারিত হয়, দ্যাট ইজ রুদ্ধতাপীয় প্রসারণ হয়, তাহলে কিন্তু ডেল্টা ডাব্লিউ পজিটিভ, কারণ আমরা জানি গ্যাস আয়তনে বেড়ে গেলে কিন্তু কাজ হয় ধনাত্মক। ফলে রুদ্ধতাপীয় প্রসারণে ডেল্টা ডাব্লিউ প্লাস, এই ক্ষেত্রে ডেল্টা ইউ এর মান হয়ে যাবে কিন্তু মাইনাস। ডেল্টা ইউ মাইনাস মানে এই ক্ষেত্রে কিন্তু অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে, অর্থাৎ তাপমাত্রা হ্রাস পাবে, ফলে সিস্টেম কিন্তু শীতল হয়ে যাবে। আবার যদি রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া হয় তাহলে কি হবে? সংকোচন মানে এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের আয়তন কমে যাচ্ছে, আর যেহেতু গ্যাসের আয়তন কমে যাচ্ছে তার মানে এই ক্ষেত্রে কাজ হবে কিন্তু ঋণাত্মক, কারণ আমরা জানি সংকোচন জনিত কাজ কিন্তু নেগেটিভ। যেহেতু ডেল্টা ডাব্লিউ এর মান এই ক্ষেত্রে মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাস দ্যাট ইজ ডেল্টা ইউ এর মান হয়ে যাবে কিন্তু প্লাস। অর্থাৎ রুদ্ধতাপীয় সংকোচনে ডেল্টা ইউ এর মান ধনাত্মক হয়, আর ডেল্টা ইউ ধনাত্মক হওয়া মানে এই ক্ষেত্রে কিন্তু সিস্টেমের অন্তঃস্থ শক্তি বাড়বে, অর্থাৎ তাপমাত্রা বাড়বে, দ্যাট ইজ সিস্টেমটা কিন্তু উষ্ণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে রুদ্ধতাপীয় পরিবর্তনের চাপ, তাপমাত্রা এবং আয়তন তিনটার কোনোটাই কিন্তু ধ্রুব থাকে না। আর যেহেতু তিনটার কোনোটাই ধ্রুব থাকবে না, সেহেতু রুদ্ধতাপীয় পরিবর্তন বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং গে-লুসাকের চাপীয় সূত্র তিনটার কোনোটাই কিন্তু মানবে না। কারণ বয়েলের সূত্রের ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে, চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির থাকে এবং চাপীয় সূত্রের ক্ষেত্রে আয়তন স্থির থাকে। যেহেতু কোনোটাই স্থির নয়, ফলে রুদ্ধতাপীয় পরিবর্তন এই তিনটা সূত্রের কিন্তু কোনোটাই মানবে না। তাহলে কোন সূত্রগুলো সে মানে? রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য তিনটা বিশেষ সূত্র আমরা ব্যবহার করি। সূত্রগুলো কি কি? P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এবং T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এখন এই সূত্রগুলো কিভাবে আসলো, আর এখানে গামাটাই বা কি জিনিস, এগুলো আমরা বিস্তারিত আসবো পরে। আর রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে নির্দেশক চিত্র কেমন হবে? সমষ্ণ এবং রুদ্ধতাপীয় পরিবর্তনের নির্দেশক চিত্র দেখতে কিছুটা কাছাকাছি। তো অলরেডি আমরা সমষ্ণ প্রক্রিয়ার নির্দেশক চিত্র সম্পর্কে জানি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার নির্দেশক চিত্র দেখতে অনেকটা একই রকম মনে হয়, কিন্তু দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। সমষ্ণ প্রক্রিয়ার নির্দেশক চিত্রের তুলনায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার নির্দেশক চিত্রগুলো কিন্তু কিছুটা খাড়া হয়, দ্যাট ইজ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার নির্দেশক চিত্রের ঢালের মান কিন্তু বেশি থাকে। এটা কেন বেশি থাকে সেটা আমরা পরে আলোচনা করব, যখন আমরা রুদ্ধতাপীয় পরিবর্তনের বিভিন্ন ইকুয়েশনগুলো প্রমাণ করব যেগুলো কিভাবে আসলো, তখন দেখব যে কেন সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল বেশি হতে হয়। তাহলে এবার দেখা যাক সমচাপীয় পরিবর্তন বা আইসোবারিক পরিবর্তন সম্পর্কে। তাহলে সমচাপীয় পরিবর্তন কি? সমচাপ দ্যাট ইজ চাপ সমান, অর্থাৎ চাপ স্থির। তাহলে যে তাপগতীয় পরিবর্তনে চাপ স্থির থাকে কিন্তু গ্যাসের আয়তন এবং তাপমাত্রা পরিবর্তিত হয়, সেই ধরনের পরিবর্তনকেই বলা হয় সমচাপীয় পরিবর্তন। এখন যেহেতু সমচাপীয় পরিবর্তনে চাপ স্থির থাকে, তাহলে অবশ্যই এই ধরনের পরিবর্তন চার্লসের সূত্র মেনে চলে। অলরেডি আমরা চার্লসের সূত্র জানি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। যেহেতু সমচাপীয় পরিবর্তনে চাপ স্থির থাকে, তাহলে অবশ্যই চার্লসের সূত্র অনুসারে গ্যাসের আয়তন V হচ্ছে এর পরম তাপমাত্রা T এর সমানুপাতিক, অর্থাৎ V সমানুপাতিক T, বা V সমান K ইন্টু T, বা V বাই T সমান K, যেখানে K একটা সমানুপাতিক ধ্রুবক। অর্থাৎ
তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বাড়বে এবং তাপমাত্রা কমলে গ্যাসের আয়তন কমবে, কিন্তু তাদের অনুপাত সর্বদা ধ্রুব থাকবে। দ্যাট ইজ V1/T1 সমান V2/T2। আর নির্দেশক চিত্র কেমন হবে? যেহেতু এই প্রক্রিয়ায় চাপ ধ্রুব থাকে, তাহলে আয়তনের পরিবর্তনে চাপের কোনো পরিবর্তন হবে না, যে কারণে তার নির্দেশক চিত্র হচ্ছে আয়তন অক্ষের সমান্তরাল রেখা। এবার দেখো সম-আয়তনীয় পরিবর্তন বা আইসোমেট্রিক পরিবর্তন কি জিনিস। সম আয়তনীয়, দ্যাট ইজ আয়তন সমান অর্থাৎ আয়তন স্থির। তাহলে যে তাপগতীয় পরিবর্তনে আয়তন স্থির থাকে কিন্তু চাপ ও তাপমাত্রার পরিবর্তন ঘটে, তাই হচ্ছে সম-আয়তনীয় পরিবর্তন। যেহেতু এই প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে, তাহলে এই প্রক্রিয়ায় কাজের মান কেমন দাঁড়াবে? আসলে একটা গ্যাসীয় সিস্টেমে কাজ হয় কিন্তু গ্যাসের প্রসারণ বা সংকোচনের সাহায্যে। আর গ্যাসের প্রসারণ মানে তার আয়তন বেড়ে যাওয়া, গ্যাসের সংকোচন মানে তার আয়তন কমে যাওয়া। এই গ্যাসের সংকোচন বা প্রসারণের মাধ্যমেই কিন্তু আসলে কাজ সম্পন্ন হয়। যেহেতু এই প্রক্রিয়ায় গ্যাসের আয়তন স্থির থাকে, তার মানে গ্যাসের সংকোচনও হবে না, গ্যাসের প্রসারণও কিন্তু হবে না। অর্থাৎ এই প্রক্রিয়ায় বাহ্যিক কাজের মান কত হবে? 0। তাই সম-আয়তনীয় প্রক্রিয়ায় কোনো বাহ্যিক কাজ সম্পন্ন হয় না, বিধায় ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু হবে 0। তো এই ক্ষেত্রে যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রয়োগ করি, কেমন দাঁড়ায়? ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। বাহ্যিক কাজের মান 0, সো ডেল্টা ডাব্লিউ এর মান 0 বসানো যায়। তাহলে আমরা পাচ্ছি ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস 0 বা ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ। দ্যাট ইজ সম-আয়তনীয় পরিবর্তনে যে পরিমাণ তাপশক্তি একটা সিস্টেমে সরবরাহ করা হয়, তার কিছু অংশ দিয়েও কিন্তু বাহ্যিক কাজ হয় না, বরং তার সম্পূর্ণ তাপই কিসে পরিণত হয়? অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটাতে ব্যবহৃত হয়। তাহলে প্রশ্ন হতে পারে যে যেহেতু সম-আয়তনীয় প্রক্রিয়ায় কোনো বাহ্যিক কাজ হয় না, তাহলে এই প্রক্রিয়া দিয়ে লাভটা কি? আমরা কেন এই প্রক্রিয়া ইউজ করব? দেখো, সম-আয়তনীয় প্রক্রিয়ায় হয়তো কোনো বাহ্যিক কাজ হয় না, কিন্তু যে পরিমাণ তাপশক্তি দেওয়া হয় তার পুরোটাই কিন্তু অন্তঃস্থ শক্তি বাড়াতে ব্যবহৃত হয়। এমন অনেক প্রয়োগ আছে যেখানে আমাদের বাহ্যিক কাজের কোনো প্রয়োজন নাই, অন্তঃস্থ শক্তি বাড়ানোটাই বড় ব্যাপার। সেই ধরনের ক্ষেত্রে কিন্তু সম-আয়তনীয় পরিবর্তন ব্যবহৃত হয়, যেমন প্রেসার কুকার, তারপর বয়লার সিস্টেম, যেটা দিয়ে আমরা শিল্প প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প উৎপাদন করি। এই সব ক্ষেত্রে কিন্তু সম-আয়তনীয় পরিবর্তন ব্যবহৃত হয়, কারণ ওই ধরনের ক্ষেত্রে অন্তঃস্থ শক্তি বাড়িয়ে তাপমাত্রা বাড়ানোটাই কিন্তু আমাদের মূল ব্যাপার হয়ে যায়। এবার সম-আয়তনীয় পরিবর্তন কোন সূত্র মানবে? এই প্রক্রিয়ায় কিন্তু আয়তন স্থির থাকে। যেহেতু আয়তন স্থির থাকে, তাহলে ইহা চাপীয় সূত্র মেনে চলবে, কারণ গেই-লুসাকের চাপীয় সূত্রের মূল শর্তই হচ্ছে ভর স্থির থাকতে হবে আর গ্যাসের আয়তন স্থির থাকতে হবে। যেহেতু ইহার চাপীয় সূত্র মেনে চলে, তাহলে আমরা বলতে পারি সম-আয়তনীয় পরিবর্তনের ক্ষেত্রে গ্যাসের চাপ হচ্ছে এর পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ P সমানুপাতিক T বা P সমান KT, দ্যাট ইজ P/T সমান K। অর্থাৎ চাপ আর তাপমাত্রার অনুপাত সর্বদা একটা ধ্রুব সংখ্যা, ফলে আমরা বলতে পারি P1/T1 সমান P2/T2। সম-আয়তনীয় পরিবর্তনের ক্ষেত্রে নির্দেশক চিত্র কেমন হবে? যেহেতু এই ক্ষেত্রে আয়তন ধ্রুব থাকে কিন্তু চাপের পরিবর্তন ঘটে, যে কারণে এই ক্ষেত্রে আয়তন স্থির থাকবে কিন্তু চাপের পরিবর্তন হবে, অর্থাৎ গ্রাফটা হবে ওয়াই অক্ষের অর্থাৎ চাপ অক্ষের সমান্তরাল সরলরেখা।